অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে রাতভর গোলাগুলিতে নিহত ৩, রাঙ্গামাটিতে একজনের মৃত্যু। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। জুমার নামাজে ইমামতি নিয়ে বিতর্ক, বায়তুল মোকাররমে দুই পক্ষের হাতাহাতি। উত্তর সিটির সাবেক সুপারভাইজার বুলবুলের সম্পদের পাহাড়, হুন্ডি ব্যবসার অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ৫ বছরে মোটা চালের দাম বেড়েছে ৮৭%, বড় কোম্পানিগুলোকে দুষছেন মিল মালিকরা। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের জের ধরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে একজন। খাগড়াছড়ি প্রতিনিধি চিংমেপ্রু ও রাঙ্গামাটি প্রতিনিধি ছত্রং চাকমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার দীঘিনালার পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ হয়। এর জেরে রাতভর জেলা সদরে গোলাগুলি হয়। এতে ৩ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। এর মধ্যে ধনঞ্জয় চাকমা দীঘিনালার সংঘর্ষে মারা যান। অপর দুজনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর থেকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১২ জন মতো চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন, আর ৪ জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বুধবার মামুন নামের একজনকে চুরির অভিযোগে মারধর ও পরে তার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়। আমরা ঘটনা ঘটছে, আমাদের লোক লয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারপর আমরা কি করছে ওদেরকে উদ্ধার করতে গেছি। বেশি আহত হয়ে গেছে। এদেরকে তো মানে গণখবরের লাশ যেভাবে গাড়িতে তুলে ছুঁড়ে ওভাবে তুলছে আমাদেরকে। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। বার্তায় বলা হয়েছে, সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি শিগগিরই গঠন করা হবে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। তারা বলছেন, চলমান ধারার রাজনীতি শিক্ষার্থীদের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না। ক্যাম্পাসে রাজনীতি মুক্ত থাকলে মুক্ত বুদ্ধি ও স্বাধীন চিন্তার বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ থাকার কথাও বলেছেন তারা। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। সে একটা অন্যায় জড়িত হইলে তখন তো তাকে দেখার মতো কেউ নাই। তার এই অন্যের পিছনে তো যারা রাজনীতি কন্টিনিউ রাখতেছে তারাও তো দায়ী, তাহলে তাদেরও তো বিচার হওয়া উচিত। সেই হিসেবে রাজনীতি থাকার কোনো মানে দলীয় যে রাজনীতি এটা থাকার কোনো প্রয়োজনই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল হলের সিট পাওয়ার ক্ষেত্রেও। প্রায় সময় জোর করেই জড়াতে হতো রাজনীতিতে, কিন্তু এখন তা বন্ধ হবে। আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসটা হবে ছাত্র রাজনীতি মুক্ত। অন্তত আমরা যতদিন ক্যাম্পাসে আছি আমরা নিজেরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে আবার চালু না হয়। আমাদের সিট তারা দখল করে সেই সিট আবার আমাদেরকে দিয়ে আমাদের মাধ্যমে তাদের রাজনীতির বিভিন্ন বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে বা আমাদেরকে ডোমিনেট করার চেষ্টা করে। আমাদের যে রাজনৈতিক মতাদর্শ আছে সেটা হচ্ছে আমরা ক্যাম্পাসের বাইরে গিয়ে করব, কিন্তু ক্যাম্পাসের ভিতরে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকতে পারবে না। শিক্ষকদের অনেকেই বলছেন এই সিদ্ধান্তের সাথে তারাও একমত। এটা একটা অভিভাবকদের প্রত্যাশা, অনেক সাধারণ ছাত্রদেরও এটা প্রত্যাশা ছিল। অনেকেই চাচ্ছিল যে অন্ততপক্ষে এই পরিস্থিতিতে আমরা যদি নিষিদ্ধ রাখতে পারি কয়েকদিন। ডিসিশন যেটা নেওয়া হয়েছে এটা যেন শুধু ডিসিশন নেওয়াতেই থেমে না থাকি, আমাদের ওভারটাইম একটু দেখতে হবে। ছাত্র সংগঠন যারা আছে তারাও কিন্তু বুঝতে চেষ্টা করছে যে সাধারণ ছাত্ররা কী চায়, সাধারণ মানুষ কী চায়। আমার মনে হয় তারা রাজনৈতিক দল হিসাবে এটা অবশ্যই মাথায় রাখবে। যদিও শিক্ষকদের কেউ কেউ মনে করছেন, খুব বেশি সময়ের জন্য ক্যাম্পাসে রাজনীতি বন্ধ থাকলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করবে। একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু স্বেচ্ছায় কোনো ধরনের রাজনৈতিক মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে চায় না, তার পড়াশোনা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনের একটি ব্যর্থতা কিন্তু এখানে আছে। ক্যাম্পাসের রাজনীতিকে বাহির থেকে নিয়ন্ত্রণ করবার যে প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে, তার একটি পরিবর্তন দরকার। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, কারণ দেশের গণতান্ত্রিক চর্চার জন্য রাজনীতির প্রয়োজন রয়েছে। ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলের প্রভাব সরে গেলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন তারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ির দীঘিনালায় ও রাঙ্গামাটিতে হামলার প্রতিবাদ জানিয়ে মিছিল সমাবেশ করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। বিকেল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমাবেশ শেষে মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন তারা। শতাধিক শিক্ষার্থী এ প্রতিবাদে যোগ দেয়। সে সময় অবিলম্বে শান্তি চুক্তি বাস্তবায়ন ও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় 7 দফা দাবি জানায় তারা। প্রায় 1 ঘণ্টা অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গণপিটুনির নামে হত্যাকাণ্ড ঘটানোর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সমাবেশে শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এদিকে বরগুনার পাথরঘাটায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়েছে। 5 বছরে মোটা চালের কেজিতে দাম বেড়েছে 87%। সম্প্রতি বন্যার কারণে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় সরকার 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। মিল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, বড় কোম্পানিগুলো সিন্ডিকেট করে সরকার এবং ক্রেতাদের জিম্মি করে রেখেছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর 2 বড় আড়ত বাবুবাজার এবং কারওয়ান বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজিতে। 2020 সালের মার্চে দেশে মোটা চালের গড় দাম ছিল 31 টাকা 46 পয়সা। চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ, বিব্রত বিক্রেতারাও। আগে যেটা 55 টাকা ছিল ওটা এখন 57 টাকা, আগে যেটা 57 টাকা ছিল ওটা এখন 58 টাকা। ওই 1 মাসের মধ্যে বাড়তি। তাতে তোমার বাজার কিনা বাসায় যাওয়া আমার জন্য হিমশিম খেতে হয়। সিন্ডিকেটটা করে যারা বড় বড় ব্যবসায়ী, যারা মনে করেন যে সিজনে ধান হাজার হাজার মন ধান কিনে রাখে। বাবুবাজারে এক আড়তদার ভিন্ন ভিন্ন গোডাউনে 10 থেকে 15,000 বস্তা চাল মজুদ রেখেছেন। তার দাবি, এখন মজুদ রাখা স্বাভাবিক। এটা মগো মহাজনের সাইড দিয়ে আছে। এক গোডাউনে কি পরিমাণ চাল থাকে? ধরেন 3000-3200। আমাদের তো জাস্ট কমিশন, একটা বস্তায় 12 থেকে 15 টাকা থাকে আর কি, এই বেশি কিছু নেই। যা করার ওই মেলারে।
মিল মালিকরা বলছেন ব্যবসায়ী গ্রুপগুলোই চালের বাজার অস্থিতিশীল করছে। দামটা নির্ধারণ তারা করে, কয়েকটা লোকে দামকে নির্ধারণ করে বিধায়ী আপনার দাম কমতেছে না। মানুষকে জিম্মি করিয়া অর্থ উপার্জন করে, তাদেরকে আইনের আওতায় এনে এদেরকে ফৌজদারি মামলা দিয়ে এদেরকে বিচার করা উচিত। এটাকে আইন প্রণয়ন করিয়া এদের টোটাল ব্যবসাটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষণা বলছে, একজন অতি দরিদ্র তাদের ব্যয়ের 32% খরচ করেন চাল কিনতে। দরিদ্র মানুষের ক্ষেত্রে এ হার 29%। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় 6 শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুর 12টার দিকে তাদের হাজির করা হয় সিএমএম আদালতে। হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাককালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 160 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। বুধবার রাতে ফজলুল হক হলের শিক্ষার্থীরা চোর সন্দেহে তোফাজ্জলকে মারধর করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। সাভার প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় শামীম মোল্লাকে। এ ঘটনায় শুক্রবার সাভার থানায় মামলা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। মামলায় আসামি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের 46তম ব্যাচের শিক্ষার্থী রাজন মিয়া, একই বিভাগের 45তম ব্যাচের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের 50তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, একই বিভাগের 49তম ব্যাচের হামিদুল্লাহ সালমান, ইতিহাস বিভাগের 44তম ব্যাচের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 49তম ব্যাচের আতিকুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 47তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 49তম ব্যাচের আহসান লাবিব সহ অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে। প্রক্টর জানান, মামলা ছাড়াও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনার জন্য আরও যারা দায়ী আছেন, এর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে এ ঘটনায় হাবিবুন নবী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়ে যায়। সেখান থেকে পুলিশের খবর দিলে পুলিশ তাকে সাথে সাথে গণস্বাস্থ্য হসপিটালে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মামলায় আসামি করা 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের আগে বর্তমান খতিব অলিউর রহমান ও সাবেক খতিব রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিনের ফিরে আসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার।
বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় সাবেক খতিব মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি। শুরু হয় হাতাহাতি। শেখ হাসিনার পতনের পর খতিব পদ হারান রুহুল আমিন। আওয়ামীপন্থী খতিব হিসেবে পরিচিত রুহুল আমিনের অনুসারীরা এখনও বাইতুল মোকাররমে বহাল আছেন। তারাই এই সংঘর্ষের নেতৃত্ব দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশে এক ছেলে বসা, তাকে জিজ্ঞেস করলাম যে তোমরা কোত্থেকে আসছো এবং তোমাদের উদ্দেশ্য কি? তারা বলল যে আমরা গোপালগঞ্জ থেকে আসছি এবং আমাদের উদ্দেশ্য হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করছে, এর প্রতিবাদে আসছি। যখন উনি খুতবাটা শুরু করবেন ওই সময় যে বলতেছে কিছু লোক আসছে এসে ওনার উপর হামলা করছে। এই দুই খতিবের মানে পক্ষে বিপক্ষে মুসল্লিরা এবং রুহুল আমিন সাহেবের ছাত্ররা প্রায় তারা 5-7 ছাত্র এসে তারা হট্টগোল শুরু করে। খুব খারাপ লাগতেছে, এটা মানুষের কাতারে পড়ে না তো, যারা এটি যারা আছে আর পিছে আগে পিছিয়ে যারা ছিল এটিকে আমরা ঠিক করে না। আওয়ামী রূপে ফিরে আজকে মসজিদের ভিতরে যে অরাজক পরিস্থিতি সৃষ্টির একমাত্র দায়ী তিনি। মসজিদের মধ্যে এমন একটা কাজ করছে যেটা আদৌ আমরা এখন জাতি মুসলমান হিসেবে মুসলমানের কাছে কেমন জানি আমরা ভেঙে পড়ছি। পরে নিরাপত্তার নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, বাড়ানো হয় নিরাপত্তা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণী বিভিন্ন জায়গায় মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুর করছে। ইমাম ও ওলামারা বলছেন কোনো ধরনের সহিংসতা ইসলাম সমর্থন করে না। মাজার ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সবাইকে শান্তি ও ঐক্যের পথে থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একের পর এক চ্যালেঞ্জ মাথাচাড়া দিয়ে উঠছে। আইন শৃঙ্খলা অবনতির সুযোগে ব্যক্তি দলমতের প্রতিপক্ষের ওপর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক মাজারে হামলা হয়েছে। ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। কবর থেকে তুলে নেওয়া হয়েছে হাড়গোড়। 10 সেপ্টেম্বর রাতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে মাজার ভক্ত ও মাজার বিরোধী মুসল্লিদের মধ্যে ওরসকে কেন্দ্র করে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সে সময় অন্তত 40 জন আহত হয়। মাজারের পক্ষ ও বিপক্ষে নানা মত থাকলেও ইসলামী চিন্তাবিদরা বলছেন কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। আমরা সব ভণ্ড বলবো না, অনেক সহি লোক রয়েছেন। মাজার পূজা করা, সেজদা দেওয়া সুস্পষ্ট শিরক। তাই বলে মাজারগুলি আমরা যার যেমন অবস্থা বা যার যেভাবে আমরা পারি সেই নিজের অবস্থান থেকে গুটিয়ে দেব, তাহলে তো সমাজে বিরাট দাঙ্গা সৃষ্টি হবে। আপনি ভাঙচুর করবেন, চাঁদাবাজি করবেন, দখলদারিত্ব করবেন, মানুষকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা, এটা একটাও ইসলামে জায়েজ নেই। মাজারে বেআইনি কোনো কর্মকাণ্ড চললে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে বিচার বহির্ভূত হামলা বন্ধের তাগিদ ইমাম ওলামাদের। আমরা যদি কোন হাদিসে দেখেছি কোনোভাবেই কোনো মাজার কবর এগুলোকে এইভাবে ভাঙতে যাওয়া আদৌ ঠিক না। হ্যাঁ, কোথাও যদি মাজার কেন্দ্রিক গাঁজা সেবন হয়, অনৈতিক কাজ হয়, সেগুলোকে দফা করতে হবে নিয়মতান্ত্রিকভাবে। কিন্তু সেই কবরে যিনি সাহিত্য আছেন সবগুলো মাজার কিন্তু ভুয়া না। সবাইকে আরও সহনশীল হওয়ারও আহ্বান ইসলামী চিন্তাবিদদের। যারাই আমরা সীমা লঙ্ঘন করবো আমাদেরকে আইনের আওতায় আনতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বুলবুল আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 2 অঞ্চলের লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার। টানা ঘুষ আর অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনেছেন। রাজধানীর টোলার বাগেই গড়েছেন অট্টালিকা। সন্ধান মিলেছে একাধিক ফ্ল্যাটের। এমনকি হুন্ডি ব্যবসারও অভিযোগ আছে বুলবুলের বিরুদ্ধে। তার স্ত্রীর দাবি এগুলোর কিছুই নেই তাদের। সরেজমিন প্রতিবেদন তুলে ধরছেন দীপু শিকদার, ছবি তুলেছেন এরশাদ আলী। অবসরে যাওয়ার কিছুদিন আগে নিজ কার্যালয়ে বসে দেন দরবার করেন বুলবুল আহমেদ।
তবে এখনো তার হয়ে এসব দেখভাল করেন তারই সহযোগী গোরখোদক জসিম হাওলাদার। ট্রেড লাইসেন্স শাখার সাবেক সুপারভাইজার বুলবুলের দুর্নীতি সিন্ডিকেট বেশ বড়, 7 থেকে 10 জনের দল তার। ঘুষ দুর্নীতির টাকায় বুলবুল ঢাকা ও ঢাকার বাইরে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। সত্যতা জানতে 21-এর টিম যায় মিরপুরের টোলারবাগে, সত্যতাও মেলে সেখানে। 2 ইউনিটের 6 তলা এই আবাসিক ভবনের মালিক বুলবুল। ভবনের ভেতরে বাইরে আছে ক্লোজ সার্কিট ক্যামেরা। মালিকের কাজ করে তো মালিক সাহেব দেখুন নাই, মালিক সাহেব তো ড্যামরা গেছে। পরে এগিয়ে আসেন বুলবুলের স্ত্রী। তো আসেন এদিকে, আমাদের যদি অসহযোগিতা করেন আমরা তো তথ্য পাবো না। আমার কাজই তো ক্যামেরা নিয়ে। এলাকাবাসীর কাছ থেকেও কিছু তথ্য মিলল। বুলবুল সাহেবের বাসার পাশে আমাদের বাসা, কিন্তু উনি আর কি এলাকা ভিত্তিক খুব বেশি সবার সাথে যে চলাচল এরকম না। ওনার ওই একটা বাড়ি ওই দিয়েছিনি, আর শুনছি যে আরো প্লাট আছে। মানে ভাড়া থাকতো, টিন সেট না দোতলা ভাড়া থাকতো, টিন সেট ভেঙে মানে বাড়ি করছে। এরপর এই বাড়ি থেকে কয়েক কদম এগুলেই একটি অ্যাপার্টমেন্টের হদিস মেলে। এখানেই আছে বুলবুলের কয়েক কোটি টাকার 4টি ফ্ল্যাট। বুলবুল সাহেবের ফ্ল্যাট আছে এখানে কোনো? তো থাকতো আগে এখানে। কয়তলা জানেন কি? নিচতলা থাকতো। এটা কি বুলবুল সাহেবের ফ্ল্যাট? ওনার ফ্ল্যাটটা কোথায় এখানে জানেন কি? ফ্ল্যাট আছে কিন্তু উনি এখানে থাকেন না। সেটা ফ্ল্যাটটা কয়তলা আমাকে একটু তথ্য দিয়ে একটু সহায়তা করবেন? দোতলায়। ডান পাশে না বাম পাশে? বাম পাশে। রাজধানীর বিভিন্ন এলাকায় আছে জমি। এ নিয়ে কয়েক দফা বুলবুলের সঙ্গে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। এছাড়াও তার হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার তথ্য রয়েছে। তিনি অবসরে গেলেও অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেয়ার কথা জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। আমাদের দায়িত্বের ভিতর থেকে তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, যে কার্যক্রম নেওয়া প্রয়োজন, সে উদ্যোগ আমরা নেব। অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কাউকে ছাড় নয় বলে জানান এই কর্মকর্তা। সেটা আমরা নেব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের 7 কোটি টাকা দেবে বিএনপি। দলের ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রাণ সহায়তা হিসেবে এখন পর্যন্ত 20 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে দলটি। এই তহবিল থেকে কৃষকদের জন্য চারা, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। গত 2 সপ্তাহ ধরে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বিএনপি। বিএনপি এবং বিএনপি পরিবার 20 কোটি টাকারও অধিক নগদ আর্থিক এবং ত্রাণ সহায়তা এফেক্টেড এলাকার সবচেয়ে যার বেশি ত্রাণ প্রয়োজন সেই মানুষটির কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। নোয়াখালীতে এবং লক্ষ্মীপুরে সেই ধানের চারা আমরা অলরেডি সরবরাহ করে ফেলেছি এবং সেটি তারা এখন কৃষকরা কিন্তু তাদের ধানি যে জায়গা সেটার মধ্যে লাগাচ্ছে। এখনও প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল মানে আপনার রিলিফ এবং রিহেবিলিটেশন ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের। দুর্নীতি লুটপাটে বেপরোয়া ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে তানজিবুল ইসলাম শামীম। রংপুরের পীরগঞ্জে সাবেক পৌর মেয়র শামীম পৌরসভাকে ব্যবহার করেছেন ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে। তার কথাই ছিল আইন। জমি কেনা, টেন্ডার বাণিজ্য ছাড়াও কর্মকর্তাদের বদলি বাণিজ্য করে কয়েকশো কোটি টাকার মালিক তিনি। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য, আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট। পীরগঞ্জের ফতেপুরের এই আলিশান বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে তানজিবুল ইসলাম শামীম। ছিলেন পীরগঞ্জের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পীরগঞ্জ উপজেলায় যত উন্নয়ন কাজ হয়েছে তার প্রায় সবগুলো কাজের ঠিকাদারি করেছেন বেনামে। কাজ না করেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রামের পোশাক কারখানা, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় 10 থেকে 12টি হাই ডিলাক্স ফ্ল্যাটেরও মালিক শামীম। পীরগঞ্জ মডেল মসজিদ, শেখ কামাল আইটি কেন্দ্র, পৌর ভবন নির্মাণ, বরেন্দ্র প্রকল্পের বিভিন্ন কাজের ঠিকাদারি, নদী খননের নামে লুটপাট করেছে শামীম। পীরগঞ্জ পৌরসভার যে কোনো কাজ করতে হলে শামীমকে দিতে হতো আগাম 6%। পরপর 2 দফা ভোট ডাকাতি করে মেয়র হয়ে এমন কোনো অপকর্ম নেই যা করেননি।
পীরগঞ্জ মহিলা কলেজ, করিমুন্নেসা সহ 5টি কলেজে গভর্নিং কমিটির সভাপতির পদ দখল করে রাখেন 15 বছর ধরে। শিক্ষক কর্মচারী নিয়োগের নামে করেছেন বাণিজ্য। প্রাকৃতিক হিমাগার তৈরির কয়েক কোটি টাকা অনুদান নিয়ে আত্মসাৎ করেছেন শামীম। এলজিইডির নির্মাণ করা রাস্তাকে পৌরসভার দেখিয়ে ভুয়া প্রকল্পে লুটে নিয়েছেন শত কোটি টাকা। শামীমের অপকর্ম অনুসন্ধানে পৌর ভবনে যান 21 টিম। ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন 12 বছর ধরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান। তবে ধরা পড়েন সাধারণ মানুষের হাতে। পৌরসভা চলে তার নির্দিষ্ট আইন এবং বিধির আলোকে, বিধির বাইরে আমরা কোনো কাজ করি না। গডফাদার শামীমের ছিল নিজস্ব বাহিনী। বিএনপি ও জামাত নেতা কর্মীদের নামে গণ মামলা আর ধরে নিয়ে টাকা আদায় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। তার কথা মতো চলতো থানা, পুলিশ সহ জেলা উপজেলা প্রশাসন। উনি যে দুর্নীতি অনিয়মগুলা করছে, আমরা কাউন্সিলররা মনে করেন যে আমরা তার কাছে একদম একটা তুচ্ছ বিষয়, কিছুই না তার কাছে। আর কিছু পিএস ছিল, তাদেরকে নিয়ে যে কাজগুলো করে অনিয়ম যে অব্যবস্থাপনা সেগুলো নিয়ে করেই যাচ্ছে, কারণ উনি প্রধানমন্ত্রীর ভাষা, এগুলো কাউকে ডরায় না। আমরা বারবারই কিন্তু এটার ব্যাপারে কথা বলিও, আমরা কোনো এখানে সুরাহা পাইনি। আমরা সাংবাদিক সম্মেলন করছি। পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলররা শামীমের অপকর্মের প্রতিবাদ করলে তাদের নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দেয়া হতো। অনেক অনিয়ম দুর্নীতির মাধ্যমে পীরগঞ্জ পৌরসভা আমাদের পরিচালিত হয়ে আসছে। আমরা অচিরে এই কাজগুলো এবং এই দুর্নীতিগুলো বিচার চাই। অন্যের জমি, বাড়ি দখল সহ আরও অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে তোলা হয়। এম.এ. মান্নানের পক্ষে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত রাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে সুনামগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। গেল 4 আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি এম.এ. মান্নান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের 7 দিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত। আর যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে পাঠানো হয়েছে রিমান্ডে। 2 জনকে পৃথক 2 হত্যা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। পার্থ সারথীর রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে হাজির করা হয় মশিউর রহমানকে। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন, এজন্যই মূলত বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আমরা প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ আদালতের প্রতি বক্তব্য উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়ে মশিউর রহমানের ব্যাপারে মশিউর রহমানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই যে উনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, শুধু উনি ওনার দায়িত্ব পালন করেছেন, উনি এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না। বিজ্ঞ আদালত অত্যন্ত সন্তুষ্ট হয়ে ও মনোযোগ সহকারে আমাদের সাবমিশনগুলো নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আমাদের জামিন নামঞ্জুর করেছেন। এদিকে মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে পরিচিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের সঙ্গে রাজুক চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এর আগে চলতি বছরের 4 এপ্রিল সিদ্দিকুর রহমানকে 2 বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। গণপিটুনির নামে হত্যাকাণ্ড ঘটানোর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সমাবেশে শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার
দাবি জানায়। এদিকে বরগুনার পাথরঘাটায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়েছে। সপ্তাহ ব্যবধানে সবজি ও মুরগির বাজার কিছুটা চড়া হয়েছে। প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ইলিশ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি। ডিমের বাজারও বাড়তি। বিক্রেতারা বলছেন বন্যায় মুরগির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রয়লার 170-65 ছিল, আজকে সপ্তাহে 180 টাকা চলতেছে। গরু খাসির মাংসের বাজারে কমেছে ক্রেতা। এই সপ্তাহে আপনার এই দামই আছে, মানে বেচাকেনি কম আর মানুষ সেরকম গোস্ত খায় না। এই সপ্তাহে বেড়েছে সব ধরনের সবজির দামও। 60 থেকে 70 টাকার নিচে সবজি নেই। পটল, বরবটি, শসার কেজি 85 থেকে 100 টাকা। শসার দাম অতিরিক্ত বাড়ছে। গত সপ্তাহে শসা বেচছি 40 টাকা 50 টাকা, আজকে আমাদের শসার কেজি 80 টাকা। অন্যান্য সবজি 60 টাকার নিচে কোনো সবজি নাই। কাঁচামরিচ কিনছি 3 দিন আগে 90 টাকা, আজকে কিনতেছি 160 টাকা। স্বস্তি যেরকম আসার কথা ছিল ওরকম আসেনি, এখনো আসেনি। আলুর দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 2 টাকা কমেছে পেঁয়াজের দাম। ডিসেম্বর মাস পর্যন্ত এই দামই থাকবে, কারণ ডিসেম্বর মাসে হচ্ছে কাঁচা পেঁয়াজের সিজন যেটা বলে, তখন যদি আসে তখন দামটা কমে যাবে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম সাধারণের নাগালের বাইরে। এখনো এরকম সন্তুষ্ট হওয়ার কিছু লক্ষণ নাই। এক স্বাভাবিক একটা নরমালি মাছ 400-500 টাকা কেজি। ইলিশ যেহেতু প্রাকৃতিকভাবে আমাদের দেশে উৎপাদন হয়, এটি আরও কম মূল্যে আমাদের পাওয়া উচিত। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ফের চালু হলো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। আজ থেকে শুক্রবার ছুটির দিনেও চলছে মেট্রো রেল। স্বস্তিকর এই যানে চলাচল করতে পেরে খুশি যাত্রীরা। সুমন রায়হানের ক্যামেরায় সুমাইয়া খানের রিপোর্ট। এই যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। এই স্টেশনটি আন্দোলনের সময় আগুন লাগার ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল। তৎকালীন সরকার বলেছিল স্টেশনটি চালু হতে 1 বছর সময় লাগবে, কিন্তু মাত্র 2 মাসের মাথায় স্টেশনটি আজ চালু হয়েছে। যানবাহনের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলার দাবি ছিল বহুদিনের। সেই অপেক্ষা শেষ হলো। যারা এতদিন কাজীপাড়া থাকতো তারা শেওড়াপাড়া গিয়ে দেন মেট্রোতে ওঠা লাগতো, বাট এখন এটা ওপেন হওয়াতে আমাদের ভোগান্তিটা কম হইতেছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তো অনেক কষ্ট হয়েছে সবার। এতটাই আনন্দ হচ্ছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চলায় খুশি যাত্রীরা। গুড নিউজ দিয়ে খুললো যে ফ্রাইডে আমরা ঘুরতে যেতে পারবো। ফ্রাইডে থেকে চালু হয়েছে, এটা আরো ভালো লাগছে। আসলে বিকালবেলা আমরা ঘুরতে যাই, বেড়াতে যেখানে যাই, এই সুযোগটা পাই, খুব ভালো লাগলো। সকাল 6টা বা 7টা থেকে যদি দেওয়া হয় আমাদের স্কুল কলেজের জন্য অনেক ভালো হয়। দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 মেট্রো রেল স্টেশন চালু করতে কাজ করা হচ্ছে বলেও জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। তো অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে আমাদের তো জিনিসগুলো প্রকিউর করতে হবে, রিপ্লেস করতে হবে, কোথাও রিকনস্ট্রাক্ট করতে হবে, সেজন্য যে যৌক্তিক যে সময়টা লাগে। মেট্রো রেল কমিয়েছে যাতায়াতে ভোগান্তি, বাঁচিয়েছে সময়। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে রাত ভর গোলাগুলিতে নিহত 3, রাঙ্গামাটিতে 1 জনের মৃত্যু। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীর স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। জুমার নামাজে ইমামতি নিয়ে বিতর্ক, বাইতুল মোকাররমে 2 পক্ষের হাতাহাতি। উত্তর সিটির সাবেক সুপারভাইজার বুলবুলের সম্পদের পাহাড়, হুন্ডি ব্যবসার অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।